ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছু চালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন। সাথে আছেন নাজরিন মুনি। নিবেদন করছে জিপিএস ইস্পাত। 17 বছর ধরে ক্ষমতার বাইরে বিএনপি। সরকার বিরোধী এক দফা আন্দোলনকে ত্বরান্বিত করতে গণ অনশন, মোমবাতি প্রজ্বলন, বিভাগীয় সমাবেশ, লিফলেট বিতরণ, হরতাল, অবরোধ সহ এমন কোনো কর্মসূচি নেই যা বিএনপি পালন করেনি। এত কিছুর পরও ফলাফল শূন্য আসায় ব্যর্থতার দায় এসেছে বিএনপির শীর্ষ নেতৃত্বের উপর। দলের ভিতরেও আলোচনা আছে নেতৃত্বের দুর্বলতার। তাই তো দলের বড় একটি অংশের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় নেতারা। তবে এর জন্য জাতীয় কাউন্সিল না করে আপাতত শূন্য পদ পূরণ করে নতুন নেতৃত্বে তুলে আনার সিদ্ধান্তের কথা জানা গেছে। পাশাপাশি সরকার বিরোধী আন্দোলনের জন্য আবারও মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এজন্য কর্মসূচি সহ নানা পরামর্শ নিতে টানা 5 দিন মিত্রদের সাথে ধারাবাহিক বৈঠক করেছে দলটি। রাজপথে কর্মসূচি শুরুর আগে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ এবং উজ্জীবিত করতে সারা দেশে সফরের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর পাশাপাশি ডান, বাম এবং ইসলামপন্থী সব রাজনৈতিক দলের সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখে পথ চলতে চায় তারা। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বৈচিত্র্য হারিয়েছে আওয়ামী লীগ। তারা এখন পরগাছায় পরিণত হয়েছে। বিরোধীদের এমন বক্তব্য এবং আন্দোলনের সমালোচনা করে আওয়ামী লীগের মন্ত্রীরা বলছেন, একদিকে আন্দোলনের ব্যর্থতা, আরেকদিকে দেশের উন্নয়ন দেখে মানসিক ট্রমায় ভুগছে আবুল তাবুল বলছেন সরকার বিরোধীরা। রাজনৈতিক বৈচিত্র্য আদৌ কতটা আছে সরকার এবং বিরোধী দলগুলোতে? নেতৃত্ব পরিবর্তন কি বিএনপিকে এনে দেবে রাজনৈতিক সফলতা? এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং আছেন আমাদের সাথে জাতীয় পার্টির প্রেসিডেন্ট মেম্বার ফখরুল ইমাম। দর্শক আছেন আপনারা আমাদের সাথে। অতিথিদেরকে কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং দর্শক স্বাগত জানাই আপনাদেরকে। শুরুতে আমি একটু ফখরুল ইমামের কাছে যাই। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। টানা বৈঠক করেছে বিএনপি তাদের মিত্রদের সাথে, বলা যায় না তাদের জোটের সদস্যদের সাথে, এর বাইরে অনেকের সাথেও তারা কথা বলেছেন। এবং এর আগে বিএনপির শীর্ষ নেতারা এখানে যখন এসেছেন তারা বলছেন সবাইকেই তারা আসলে দলে নিতে চান। সেই প্রেক্ষিতে জাতীয় পার্টির সাথে কি বিএনপির কোনো কথা হয়েছে এই আন্দোলন বা কোনো কিছু তারা একসাথে কর্মপরিকল্পনা করতে চায় কিনা? ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে দুইজন বিজ্ঞ আলোচক আছেন, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার জানা মতে নেই এরকম কোনো দ্বিপাক্ষিক আলোচনা বিএনপির সঙ্গে হয়েছে কিনা আন্দোলনের ব্যাপারে, এটার জানা মতে আমার নেই। আর ব্যাপারগুলো হচ্ছে এটা তো প্রয়োজনও নেই। এখন তো তখন একটা নির্বাচন হয়ে গেছে। নির্বাচন হওয়ার পর সরকারও অনেকটা সামলিয়ে নিয়েছে নিজেকে। আপনার রাজনৈতিক বৈচিত্র্য যেটা আপনি বলেছেন, যেটা এখানে আসছে, রাজনৈতিক বৈচিত্র্য তো এখন আর কিছু নাই। এখন আমরা সে একটা দলই দেখতে পাই। সুতরাং এগুলি নিয়ে এখন কথা বলে আর কোনো লাভ নাই। তবে যেটা চ্যালেঞ্জ আসতেছে সেটাকে কিন্তু কোনোভাবে আপনি পাশ কাটিয়ে যেতে পারবেন না। সেই চ্যালেঞ্জটা হলো অর্থনীতি চ্যালেঞ্জ। অর্থনৈতিক চ্যালেঞ্জের মাধ্যমে সরকার কিন্তু একটা বিরাট জায়গায় আটকে গেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক চ্যালেঞ্জে মোকাবেলা করতে যে করাপশনটা, বড় ধরনের চ্যালেঞ্জ হলো করাপশন। সেই করাপশনটা একদম তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। এখন দেখেন, অফশোর ব্যাংকিংয়ের নাম আপনি শুনেছেন নিশ্চয়ই, যে ব্যাংকের টাকা হবে বাংলাদেশি, এই টাকা বিদেশে নিয়ে যাবে, ব্যবসা করবেন। সেখানেও $5.6 বিলিয়ন আটকে আছে। আমাদের এখানে আপনার রিজার্ভ এখন কমতে কমতে কত আছে আমি জানি না, কিছুদিন আগে 13 পর্যন্ত এসেছিল। এবং যারা এক্সপোর্ট করেছে তারাও কিন্তু ডলারগুলো ঠিক মতো আসে না। এখানে একটা বিরাট ফারাক আছে আপনার রিকনসিলিয়েশনে উইথ দ্য এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক। সুতরাং নিজেদের মধ্যে এদের অনেক প্রবলেম আছে। আর এখন তো দেশ তো অর্থনীতিটা চলছে আইএমএফের কনসালটেশনে। দেশিরা কিছু করতে পারতেছে না। আইএমএফ যা বলছে, যেভাবে বলছে, আইএমএফ প্রথমে বলেছে $24 বিলিয়ন ঠিক আছে, এখন বলছে তারা কমিয়ে দিছে $18 বিলিয়ন ঠিক আছে। সুতরাং আইএমএফের প্রেসক্রিপশনে যদি চলে থাকে তাহলে আপনি রাজনীতিটা না হয় কন্ট্রোল করতে পারলেন যেভাবেই হোক, অর্থনীতি কীভাবে কন্ট্রোল করবেন? অর্থনীতি তো আপনার কথা শুনবে না। আপনি কি মনে করেন যে করোনার সময় আসলে যে পরিস্থিতি বিশ্বব্যাপী হয়েছিল, অর্থনৈতিক যে মন্দা তৈরি হয়েছিল, সেই সময়টা বাংলাদেশ সামলাতে পেরেছে? এই সময় কি সেই সময়ের চেয়েও জটিল? অনেক জটিল। সেই সময়টা তো সবার একটা সহানুভূতি ছিল, সব দলের একটা ছিল, কগনিজেন্স ছিল।
এই যে এত বড় বিপদ আছে, সেখানে কিন্তু সব দল ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু হয়তো স্বীকৃতি পায় নাই, কিন্তু কোনো রকম সেখানে সিন্ডিকেট তৈরি করা, এই লোকের কষ্ট দেওয়া, এগুলো কিন্তু লোকজন করে নাই। তখনও আমরা এইভাবে দেখিনি করাপশনটা এত বিস্তৃত পর্যায়ে চলে যেতে। এখন তো আপনি নিজেও বলতে পারেন যে কিছুদিন আগে আপনার যারা অর্থনীতি নিয়ে চিন্তা করে তারা তো প্রত্যেক দিনই সেমিনার করে সরকারকে বলছে, এবং যারা আগে আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল এবং বিভিন্ন জায়গায় বিএসএস এর আপনার ডাইরেক্টর ছিল, তারাও কিন্তু একই রকম পিকচার। তার মানে কিন্তু আপনি মনে করছেন এই অর্থনৈতিক সংকটটা আসলে রাজনীতির দিকে গড়াবে না, মানে সরকার সামলে উঠেছে, আপনি যে কথাটা বলছেন, তার মানে এই সংকট আসলে সরকার যে বিষয়টা সামলে উঠেছে তার মধ্যে কোনো প্রভাব ফেলবে না? প্রভাব তো ফেলবে, অর্থনীতিটাই তো সমস্ত মূল চাবিকাঠি। তাহলে সেটা নিয়েই তো আন্দোলনের সূত্রপাত করতে চাচ্ছে বিরোধী দল, তারা করতে চাচ্ছে অর্থনীতি দিয়ে। ওইভাবে একটা ইঙ্গিত দিলাম, আপনি এই চ্যালেঞ্জটাকে যদি মোকাবেলা না করতে পারেন তাহলে তো সব দিকেই প্রবলেম হবে। একটা মোকাবেলা করতে যেয়ে আরেকটা মোকাবেলা আপনি অর্থনৈতিক সংকটে যখন বিরোধী দল যা পরিকল্পনা করছে, মানে মাঠে বিরোধী দল যা করছে, তারা যে সবাইকে নিয়ে তারা মাঠে নামতে চাইছে, কারণ এই অর্থনৈতিক সংকট ব্যাপক আকার ধারণ করছে তাদের মতামত অনুযায়ী। সেই সংকট তো আপনারাও একমত, তার মানে কি তাদের সাথে আপনারা মাঠে নামতে চান? না, তাদের সঙ্গে আমরা মাঠে নামবো কেন? আমাদের আলাদা এজেন্ডা আছে। দেখেন, এই যে ছোট্ট একটা ঘটনা, আপনাদের এজেন্ডা ছোট্টটা একটা ঘটনা আমি বলি আপনাকে। এই আপনার এই ব্যাটারি চালিত রিক্সা আপনি বন্ধ করে দিলেন, ঠিক আছে? ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দিলেন, আন্দোলন হলো, এটা তো লোকের চোখ খুলে দিয়েছে আন্দোলন কিভাবে সফল হয়। এখন সরকারকে বলতে বাধ্য হচ্ছে যে মানবিক কারণে এটা খুলে দিতে হয়েছে। আপনি মনে করেন মানবিক কারণে যদি খুলে দেয় তাহলে বন্ধ করলেন কেন? 1 নম্বর। 2 নম্বর, যদি পরিবেশ নষ্ট করে যে জিনিসটা জনগণের ক্ষতি করে, সেইটা সামলানোর মতো অতটা শক্তি আপনার নাই। সুতরাং এগুলো সব দিকে আপনি বলছেন যে মানবিক দিকের চেয়ে বেশি শক্তি নাই সরকারের, এই কারণে তারা মেনে নিচ্ছে ঘটনাটা। এটা তো বলতে হয় না, এটা বোঝা যায়। আচ্ছা, শেখ রবিউল আলমের কাছে আসি। অনেক ধন্যবাদ ফখরুল ইমাম। শেখ রবিউল আলম, ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। যে পরিস্থিতি আছে, আপনার একদম অনেকগুলি পরিকল্পনা আপনাদের একসাথে নিয়ে নেমেছেন, শূন্য পদে আপনার নতুন নেতৃত্ব চান, আপনারা যুবকদের একত্র করতে চান, এখন আপনার পুরো বাংলাদেশ জুড়ে আপনারা নানা ধরনের সফরের মধ্যে দিয়ে যাবেন, অনেক পরিকল্পনা। নেতৃত্বের যে পরিবর্তন আসবে সেটি কি গ্রহণযোগ্য পরিবর্তন হবে? মানে সবাইকে তখন কি একত্র করা যাবে, সেখানে বিভেদ তৈরি হবে না? ধন্যবাদ আপনাকে। প্রিয় সহ-আলোচক এবং যারা যুক্ত আছেন, নেতৃত্ব ঠিক পরিবর্তন না, নেতৃত্বের বিন্যাস হবে। আচ্ছা, বিদ্যমান পরিস্থিতি, সম্ভাব্য পরিস্থিতি, পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে নেতৃত্বের বিন্যাস হবে, এবং সেটা সময়ের দাবি, সেটা একটা সংগঠনের নিয়মতান্ত্রিকভাবেই হয় এবং ধারাবাহিকভাবেই এটা হয়, তার অংশ। আপনি বলছিলেন যে দেখেন, আন্দোলন যে প্রক্রিয়ার মধ্যে বিএনপি আছে, সেটা কি আন্দোলন বলবেন কিনা বা আন্দোলনকে ব্যর্থ বলবেন কিনা ইত্যাদিভাবে বলার চেষ্টা করা হয়। এখন দেখুন, জনগণকে জাগ্রত করাও কিন্তু আন্দোলনের অংশ। এই যে বিভিন্ন শক্তির সাথে, অর্থাৎ রাজনৈতিক অন্যান্য শক্তির সাথে কিন্তু আমাদের সমন্বয় করা, এটাও আন্দোলনের অংশ। আবার বিভিন্ন মতের সাথে সমন্বয় করাও আন্দোলনের অংশ, যেগুলি কিন্তু আমরা ক্রমাগতভাবে করছি। আবার ধরেন, এই যে ভোট বর্জনে উদ্বুদ্ধ করে মানুষকে সফল হওয়া, এটাও কিন্তু আন্দোলনের অংশ। মানুষ ভোট বর্জন করছে, স্থানীয় সরকার নির্বাচন খুব উৎসবমুখর পরিবেশে হয়, সেখানে ভোটার উপস্থিতি নাই, আমাদের আহ্বানে এবং আমাদের ন্যায্যতাবিদে জনগণ সমর্থন জানিয়ে কিন্তু ভোট বর্জন করছে। ভোটাধিকার, গণতন্ত্র, যেটা আমাদের আন্দোলনের মূল ইস্যু ছিল, তো সেটার সাথে জনগণের রেসপন্স পাওয়া যাচ্ছে ব্যাপক হারে, তো সেগুলো তো আন্দোলনের সফলতা। আবার ধরেন, নিয়মতান্ত্রিক কর্মসূচিগুলি আমরা করছি, গণতান্ত্রিক কর্মসূচিগুলি আমরা কিন্তু পালন করছি, প্রতিনিয়তই করছি। আপনি দেখবেন সেখানে ব্যাপক লোকের উপস্থিতি হচ্ছে, তো সেই লোকগুলি তো প্রস্তুত হচ্ছে, শানিত হচ্ছে, এগুলি কিন্তু সব আন্দোলনের অংশ। আবার ব্যর্থ এবং বিতর্কিত নির্বাচন সরকার করতে বাধ্য হয়েছে বা হচ্ছে, এটাও কিন্তু আন্দোলনের সফলতা। অর্থাৎ আমি বলছি যে বিএনপি একটা গণতন্ত্র মনা রাজনৈতিক দল হিসাবে যে প্রক্রিয়ায় সরকারকে বাধ্য করা যায়, কারণ সরকার একটা স্বৈরতান্ত্রিক সরকারে পরিণত হয়েছে, আমরা কিন্তু একটা জায়গায় ব্যাপকভাবে সফল হয়েছি, সেটা হচ্ছে সরকারের দৃশ্যমান পতন হয়নি। কিন্তু আওয়ামী লীগ নামীয় একটা রাজনৈতিক দল এক সময়কার, সে কিন্তু স্বৈরশাসক হয়ে গিয়েছে, সে কিন্তু আমাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারেনি। ক্ষমতার লোভ তাকে এমনভাবে গ্রাস করেছে এবং গণতন্ত্র, ভোটাধিকারের বাইরে গিয়ে রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাকে ক্ষমতায় থাকতে হচ্ছে, একটা অনৈতিক প্রক্রিয়ায়।
তো সেটাও কিন্তু আন্দোলনের অংশ। এখন আওয়ামী লীগ কী হচ্ছে, একটা পরিত্যক্ত রাজনৈতিক দল হয়েছে, বিতর্কিত রাজনৈতিক দল হয়েছে, জনগণ একেবারে বর্জন করেছে তাদেরকে। আগামী দিনে রাজনীতি নিয়ে জনগণের কাছে যাওয়ারও পথ ক্রমান্বয়ে রুদ্ধ হয়ে যাচ্ছে। অতএব আপনি যদি এই আন্দোলনকে ব্যর্থ বলার কোনো সুযোগ নাই, এটা একটা সমন্বিত আন্দোলন, এর লক্ষ্য বিস্তৃতি কিন্তু অনেক গভীর। আওয়ামী লীগ ক্ষমতার লোভে পড়ে কিন্তু তাদের যে ক্ষতি হচ্ছে সাংগঠনিকভাবে এবং রাজনৈতিকভাবে, সেটা হয়তো অনুধাবন করতে শুরু করেছে মাত্র। অতএব আমি বলতে চাচ্ছি যে স্বৈরশাসক হয়ে গেলে তাকে কিন্তু ক্ষমতার বাইরে যেতে হয়। এখন আপনি কয়েকদিন আগে যাবেন আর কয়েকদিন পরে যাবেন, সেটা নিয়ে হয়তো বিতর্ক থাকতে পারে। সুয়ার্তুর সময় লেগেছে, স্টালিনের সময় লেগেছে, হোসনি মোবারকের সময় লেগেছে, ইয়াহিয়ারকেও সময় লেগেছিল, নিশ্চয়ই সেই সময় আওয়ামী লীগের জন্য ঘনিয়ে আসছে। অতএব এটা সময়ের ব্যাপার মাত্র। আরেকটা কথা বলছিলেন যে উনি অর্থনৈতিক একটা ব্যাপার, অর্থনৈতিক ব্যবস্থাপনা তো রাষ্ট্র ব্যবস্থাপনার অংশ, সেখানে সরকার ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে? কারণ সুশাসন ছিল না। আচ্ছা, এই সরকারের কোনো জবাবদিহিতা ছিল না, তথ্য উপাত্ত পর্যাপ্তভাবে বাইরে পর্যন্ত আসে না। আর দেখবেন নিয়ন্ত্রণের যে চেষ্টা সরকার করেছে সেই জায়গা থেকেও কিন্তু আজকে ব্যর্থ হয়েছে, এই কারণে যে যারাই লুটপাটের সাথে জড়িত, যারা আপনার এই অনিয়মের সাথে জড়িত, তারা সরকারের মধ্যে আছে অথবা সরকারের সুবিধাভোগী অংশ। কার্যত পক্ষে বাংলাদেশকে কিন্তু আপনি অনেকগুলি সংকটের মধ্যে সরকার ফেলেছে। শুধুমাত্র আওয়ামী লীগের একটা সফলতা রয়েছে, সে ভিন্ন মত ভিন্ন রাজনৈতিক দলকে দমন করে একটা নির্দিষ্ট সময় ক্ষমতায় আঁকড়ে এখনো পর্যন্ত থাকতে পেরেছে। আমি আঁকড়ে শব্দটা এছাড়া আওয়ামী লীগের কোনো সফলতা নাই আমার কাছে মনে হয়। আমার কাছে কেন মনে হয়নি? আপনি সফলতার যে জায়গাটা বলবেন, আপনি কিছু উন্নয়নের কথা বলবেন। 15 বছর আপনি ক্ষমতায় ছিলেন, প্রায় 62 লক্ষ কোটি টাকা ব্যয় করেছেন। যে উন্নয়ন আমাকে দিয়েছেন তা অতি সামান্য। এই যে টাকার ব্যয় করেছেন তার সঠিক ব্যবহার যদি হতো, এর চেয়ে 5 গুণ উন্নয়ন হতে পারত। আর আমরা যদি ক্ষমতায় থাকতে পারতাম, আর এই হারে আওয়ামী লীগ যেভাবে ট্যাক্স ভ্যাট শুল্ক জনগণের কাছ থেকে নিয়েছে, যেভাবে বৈদেশিক ঋণ নিয়েছে 100 বিলিয়নের উপরে, এখন মাথাপিছু আমার ঋণ হয়ে গিয়েছে 1.5 লাখ টাকার উপরে, যেটা আমাদের সময় ছিল মাত্র 4,500 টাকা। এই হারে ঋণ যদি আমরা নিতাম আর এই হারে জনগণের অর্থ যদি আমরা ব্যয় করতাম, সে উন্নয়ন আরও বেশি হতো, আরও টেকসই হতো, আরও জবাবদিহিমূলক হতো, আরও জনগণের অর্থের সঠিক ব্যবহার হতো। আমরা কিন্তু তা করিনি। স্বৈরশাসকরা দুই একটা উন্নয়নের, আপনি কি বলবো, আপনার বুলি ছাড়ানোর জন্য কিছু দৃষ্টান্ত রাখে, কিন্তু তার অন্তরালে জনস্বার্থ এবং জনগণের অধিকার হরণ করে নেয়। পৃথিবীতে কত বড় উন্নয়ন আছে আপনি বলেন গণতন্ত্রের বাইরে? যে দেশে গণতন্ত্র থাকে না, যে দেশে মানুষের ভোট দেওয়ার অধিকার থাকে না, সে দেশের উন্নয়ন আপনি কী করবেন? সবচেয়ে বড় উন্নয়ন তো গণতন্ত্র, সবচেয়ে বড় রাষ্ট্র ব্যবস্থাপনা গণতন্ত্র, গ্রহণযোগ্য রাষ্ট্র ব্যবস্থাপনা। মানুষের সবচেয়ে বড় অধিকার হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনার প্রত্যক্ষ পরোক্ষ অংশ নেওয়ার সুযোগ। সে পথ রুদ্ধ করে আপনি 1-2টি মেগা প্রজেক্ট করে তাতে আবার 3-4 গুণ অর্থ ব্যয় করে যদি উন্নয়নের কথা শোনান, তাহলে মানুষ তা গ্রহণ করে না। আর মানুষ যদি গ্রহণ করতো, আওয়ামী লীগ এই নির্বাচন আয়োজন করতে ভয় পারত না, অংশ নিতে ভয় পারত না। অথবা আওয়ামী লীগ জানে তার উন্নয়নের শুভঙ্করের ফাঁকি কি, তার লুটপাটটা কি, আর জনরোষে সে কীভাবে আছে, যার জন্য সে ভীত সন্ত্রস্ত। সাইফুজ্জামান শিখরের কাছে আসি। অনেক পয়েন্ট আমরা একসাথে তার কাছ থেকে পেলাম। আমি প্রশ্ন করতে চাই না, আপনি যদি তার উত্তরগুলি দেন, এবং একই সাথে ফখরুল ইমাম অনেকগুলি প্রশ্ন করেছে যে অর্থনৈতিক যে সংকটে আওয়ামী লীগ আছে, তা থেকে আসলে উত্তরণ আপনাদের পক্ষে সম্ভব। আপনার অনেক ধন্যবাদ, সহ আলোচক দুজনকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা আমাদের আলোচনা শুনছেন তাদের সকলকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম সাহেবের কয়েকটা কথা দিয়ে শুরু করি। উনি যেটা বলতে চেয়েছেন যে রাজনীতি ঠিক আছে, বাট ইকোনমিক্যাল প্রবলেমটা এই সরকার সামাল দিতে পারবে কিনা, ওনার যেটা কথা। তো আমরা না পারবেন কিনা, জাস্ট আপনার মনে একটা চ্যালেঞ্জ মনে হয়েছে। তো আমি যেটা বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার অনেক চ্যালেঞ্জই মোকাবেলা করে সফল হয়েছে, তার উপরে আমরা আস্থা রাখতে পারি এবং জনগণেরও আস্থা আছে। সে ক্রাইসিস ম্যানেজমেন্টে আমার মনে হয় যে পৃথিবীর ভিতর প্রথম দিকের একজন মানুষ। কারণ আমরা যেভাবে সে করোনার সময় ম্যানেজমেন্টটা করেছি, পৃথিবীর আর কোনো দেশ কিন্তু পারে নাই। শেখ হাসিনা যেভাবে যখন যেটা করা দরকার তখন তিনি সেটা করেছেন। তো আমরা তার উপর পূর্ণাঙ্গ আস্থা রাখতে পারি। আমরা বিশ্বাস করি যে জননেত্রী শেখ হাসিনার সরকার সে জনগণের পালস বোঝেন, রাষ্ট্রের পালস বোঝেন, ইন্টারন্যাশনাল পালস বোঝেন, এবং সেই যে কোনো সমস্যার ভিতর থেকে বের হয়ে আসার ক্যাপাসিটি তার আছে। আমরা বিশ্বাস করি যে তিনি সেটা বের করতে পারবেন। এখন আমি শেখ রবিউল আলমের কয়েকটি কথার একটু উত্তর দিতে চাই। উনি আসলে যে কথাগুলো বলেছেন এগুলো আমরা 15 বছর 16 বছর 17 বছর ধরে অনবরত এই কথাগুলোই বলে যাচ্ছেন। এই কথাগুলোর কোনো মূল্য আমি দিচ্ছি না এই কারণে যে
উনি যেটা বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে ভয় পাচ্ছে, না আওয়ামী লীগ তো নির্বাচনে ভয় পাচ্ছে না, প্রত্যেকটি নির্বাচন তো সঠিক সময়ে হচ্ছে। আওয়ামী লীগ নির্বাচনে যাচ্ছে, সকল দলকে নির্বাচনে আসার জন্য অনুরোধ করছে। এখন আমার যেটা কথা সেটা হচ্ছে যে আন্দোলনে ব্যর্থ হওয়ার কারণেই আজকে প্রশ্ন উঠেছে যে বিএনপির নেতৃত্ব ওনার ভাষ্যমতে পুনর্বিন্যাসী হোক, নতুন নেতৃত্বই আনা হোক বা পুরাতন নেতৃত্ব চেঞ্জ করা হোক, যেটাই হোক, যে তারাই মনে করে যে তারা আন্দোলনে ব্যর্থ হয়েছে। এখন আমার যেটা কথা সেটা হচ্ছে গিয়ে আন্দোলনে সফলতা আসবে কখন? যখন জনগণকে সম্পৃক্ত করা যাবে। তো জনগণ যখন যে রাষ্ট্রীয় অবকাঠামোর মধ্যে ভালো থাকবে, নিশ্চিন্তে থাকবে, তখন তারা কোনো আন্দোলনে যাবে না, সেই আন্দোলন সফল হওয়ার কোনো সুযোগ থাকবে না। 1 লাখ লোক বিএনপির মতো লোকে সংগঠনের একটা জায়গায় করা খুব বেশি কঠিন না, তারা 1 লাখ করলে আমরা 2 লাখ করতে পারবো। এইটা কোনো জনভিত্তি বা আন্দোলনের কোনো রাস্তা, কিন্তু তারা অন্য সকল রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছে, তাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আমি বলি যে যাদের সাথে তারা বৈঠক করেছে তাদের সাথে তারা আজকে না, সেই 90 থেকেই তাদের সাথে বৈঠক করে যাচ্ছে, এতে কিছু যায় আসে না। আমাদের প্রশ্ন যেটা সেটা হচ্ছে গিয়ে জনগণ যেদিন এই আন্দোলনে সম্পৃক্ত হবে সেদিন আমাদের জন্য ভয়ের ব্যাপার। তো আমি যেটা মনে করি যে জনগণ যতদিন খেয়ে পড়ে চলে নিশ্চিন্তে ঘুমাতে পারবে ততদিন কোনো আন্দোলনেই বিএনপি সফল হতে পারবে না। এখন আমার কথা যেটা সেটা হচ্ছে গিয়ে বিএনপি সরকার পরিবর্তন চায়, এই সরকার ব্যর্থ সরকার। তাহলে পরিবর্তনের রাস্তাটা কি? পরিবর্তনের রাস্তা তো নির্বাচন। তা আপনি যখন নির্বাচনে আসবেন না তখন আপনার পরিবর্তনটা হবে কি করে? তো আমি বিএনপিকে পরিবর্তনের রাস্তা তারা আরেকটা জানে যে জোর করে সরকারকে ক্ষমতা থেকে নামাতে হয়। তো 2টা পেট্রোল বোমা মেরে 10 জনকে আগুন দিয়ে হত্যা করে, রাস্তা অবরোধ করে, মানুষকে জিম্মি করে তো আসলে সরকারের পতন ঘটানো যায় না। তাহলে কি হচ্ছে? তাহলে বিএনপি ক্ষমতায় আসলে আমরা 2টা পেট্রোল বোমা মারলাম, শেষ, তো ক্ষমতা তো চলে যাবে। ক্ষমতাতে অর্থাৎ গণ অভ্যুত্থান যেটা করতে হয় সেটা তো তারা জানে। 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের 1 মাসের মাথায় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের পতন হয়েছে। সুতরাং গণ অভ্যুত্থান কীভাবে সৃষ্টি করতে হয়, আওয়ামী লীগ জনগণকে সম্পৃক্ত করে সেটা করেছে। তা সেই ক্যাপাসিটি বিএনপির আছে বলে আমার মনে নেই। আর সবচেয়ে বড় জিনিসটা যে জনগণকে তো ভাবতে হবে যে এই সরকারের পতন ঘটাতে হবে। জনগণ যদি না ভাবে, জনগণ যদি মনে করে যে না এই সরকারের অধীনেই আমরা, শেখ হাসিনার বিকল্প কে? তাদের নেতৃত্ব কে? তাদের তো একটা নেতৃত্ব সামনে আনতে হবে। জনগণ নেতৃত্বকে তার মানে আপনি বলছেন যে জনগণকে আপনারা শুধু ভয় পান, অন্য কারোর কাছে? অবশ্যই আমাদের সকল জবাবদিহিতা জনগণের কাছে, আমাদের ভয়টা জনগণের কাছে, আমাদের ভালোবাসাটা জনগণের। জনগণ যেদিন মনে করবে যে এই সরকারের অধীনে তারা ভালো নেই, সেদিন আমরা বিদায় নেব। এই ব্যাপারে তো আমাদের এই কথা কনফিউশন। ফখরুল ইমাম যে কথাটা বললেন যে ব্যাটারি চালিত অটোরিকশা আবার আপনারা অনুমোদন দিয়ে যেটা করেছেন সেটা মানবিক কারণে নয়, একটা ভয় থেকে আপনারা সেটা করেছেন। না, এটা সেটা আমি একমত না। আমি যেটা বলি যেটা ইম্পোজ করার চেষ্টা করেছিল আমাদের যোগাযোগ মন্ত্রী, আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি একটি বৈঠকে হাইকোর্ট থেকে নির্দেশিত যে অর্ডার সেইটাকে ইমপ্লিমেন্ট করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। সেটা নির্দেশ করতে হাইকোর্টের বলা আছে যে হাইওয়েতে এই ব্যাটারি চালিত বা এই সোলো যানগুলো চলবে না, সেটা ইম্পোজ করতে গিয়েছিল। এখন ঢাকায় যখন বন্ধ করতে গেছে, আসলে আপনি বাস্তবতা এই সরকারের সবচেয়ে বড় যে কৃতিত্ব আমরা দিতে চাই সেটা হচ্ছে কি জনগণের পালসটা বোঝে। যখন ঢাকায় বন্ধ করতে গিয়েছে তখন দেখা গেছে যে একটা বিরাট শ্রেণীর মানুষ যারা এই ইসের উপর নির্ভরশীল হয়ে গেছে, এবং কারা হয়েছে, যারা একদম নিম্ন মধ্যবিত্তর মানুষ, তারা এইটার উপর তাদের জীবিকা। যদি আপনি 1 লাখ ধরেন অটোরিকশা ধরেন, তাহলে 1 লাখ অটোরিকশা ধরলে 4 জন যদি ধরেন তাহলে 4 লাখ লোক সেটার উপর নির্ভরশীল। তো সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী পালসটা বুঝেই ঢাকা শহরে তাদেরকে মানবিক দৃষ্টিতে ঢাকায় দেখতে বলেছেন, এবং যে 22টি হাইওয়ে আছে সেখানে কিন্তু যন্ত্রচালিত এইগুলো বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছেন। এবং এই নির্দেশ অনেক থাকে, নসিমন করিমন থেকে শুরু করে সব এইগুলো যেগুলো ধীরগতির যানবাহন আছে অনেক বছর যাবৎ বন্ধ করার নির্দেশনা আছে, তারপরেও চলে, হাইওয়েতে চলে, এবং প্রতিনিয়ত আমরা দুর্ঘটনার খবর পাই। কিন্তু যে 4 লাখের কথা আপনি বলছেন পরিবার বা মানুষ এখানে জড়িত, রাজধানীতে আসলে কি চলবে কি চলবে না, এটা একটা পরিকল্পিত শহরের মতো করে যা কিছু করার কথা ছিল সেটাই করার কথা। আন্দোলন এত বড়, এত বেগবান এবং এত মানুষের সম্পৃক্ততাও আমরা গতকাল থেকে
থেকে দেখিনি যেটা একদিনের মাথায় সেটা নিয়ে নিতে হবে। কাজে যে কোনো আন্দোলনের সূত্রপাতের সাথে সাথে সেটা থামানোর একটা ভয় আসলে আওয়ামী লীগের কাজ করে কিনা, এবং সেটাকে কাজে লাগিয়ে বিএনপি আসলে আরও কিছু আলো পোড়া দিতে চায় কিনা সেই আগুনে, সেই খবর নিতেও আমরা একটা বিরতির পর ফিরি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা আলোচনাতে আছি বিরোধীতে আন্দোলন প্রস্তুতিতে সরকার কি করছে সেই প্রশ্নকে সামনে রেখে। ফখরুল ইমাম আমাদের সাথে আছেন, প্রেসিডেন্ট মেম্বার, তিনি জাতীয় পার্টি। ফখরুল ইমাম, যে কথাটাই আসলে বলা হচ্ছে যে আওয়ামী লীগ যেভাবে নিজেদের গুছিয়ে বসেছে, আগামী 5 বছর পর আবার নির্বাচন হবে, নির্বাচনে সকল দল আসবে, সেটা ভিন্ন প্রসঙ্গ। আপাত দৃষ্টিতে আপনারা মনে করেন যে এখন আন্দোলন করে সরকার হটানো তো দূরের কথা, আন্দোলনেরও কোনো প্রশ্ন আসে না আপনাদের কাছ থেকে, আমরা অনেক কিছু জানি। আসলেও যে অর্থনৈতিক সংকটের কথা বলছেন সেটা বিরোধী দল আন্দোলনের অস্ত্র হিসাবে নিলেও অন্য কারোর কাছে কি সেটা অস্ত্র হিসাবে থাকবে না সরকার বিরোধী আন্দোলনের জন্য? ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে কি, দেশ চালাতে গেলে অর্থনীতি একটা বড় প্রয়োজন। আমরা অনেক দিন তর্ক করেছি গণতন্ত্র আগে না অর্থনীতি আগে না ডেভেলপমেন্ট আগে। এখন ডেভেলপমেন্ট, একটা সরকার আসে গণতান্ত্রিক, একটা ভালো সরকার আসে কি করে? ডেভেলপমেন্ট করে, তাই তো? এটা আমরা মনে করি যে ভালো একটা সরকারের যদি ডেভেলপমেন্ট করে তার পিছনে জনগণের একটা রায় থাকে। আবার এমনও দেখেছি অনেক একনায়কত্ব সরকার, যেটা আমরা বলি বেনেভোলেন্ট ডিক্টেটর, তারাও উন্নতি করেছে, ইতিহাসে এরকম আছে। এখন কথা হলো যে যেভাবে করতে পারে। এখন আমাদের এখানে রাজনীতিটা উনি একদম কন্ট্রোল করে নিয়েছে মনে হচ্ছে। রাজনীতির কথা কিন্তু শেষ কথা কেউ কিছু বলতে পারে না কখন কি হয়। অর্থনীতি যে জিনিসটা আছে, যেমন দেখুন কালকে যে হরতাল কিন্তু অর্থনীতির জন্য হয়েছে। আমার পেটে ভাত নাই, আমি খেতে পারবো না, আন্দোলনে নেমে গেছি আমি। তো সরকারও বলেছে এই আন্দোলনটা বেশি বাড়তে দেয়নি। আমি সেই জায়গায় ইঙ্গিত করেছি যদি অর্থনীতিটা এরকমভাবে চলতে থাকে, যেমন দেখেন এখন দ্রব্যমূল্য, যেটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য 10%-এর উপরে ইনফ্লেশন, 10%-এর উপরে ইনফ্লেশন হয়েছে। আপনার এখানে ওই এবার বাজেটে আমরা লক্ষ্য করেছি 2,65,000 কোটি টাকা আপনার বাজেট হয়েছে উন্নয়ন। তার মধ্যে 1,65,000 কোটি টাকা হলো সরকার দিবে, আর 1,00,000 কোটি টাকা অ্যাবাউট $9 বিলিয়ন বাইরে থেকে আনতে হবে। তো এখনও তো $100 বিলিয়ন উপরে রয়ে গেছে। তো এই যে আনলেন আপনি, এই তো রিপেমেন্টও আছে। আগে রিপেমেন্ট হয়তো $0.7 বিলিয়ন, আর আগামী বছর থেকে রিপেমেন্ট হইতে হবে $4 বিলিয়ন। সুতরাং এই যে এটার যে এই দেশের যে সামর্থ্য, আর আপনার জিডিপির সঙ্গে আপনার মানে ওই এনবিআর-এর যে আপনার ট্যাক্স কালেকশন, তার কোনো রেশিওর কোনো মিল নাই। আপনার জিডিপি 460 বিলিয়ন, আমি বলছি 460 বিলিয়ন ধরেছেন, আর আপনি 460 বিলিয়নের যদি আপনি 20%, অন্যান্য দেশে যেটা করে জিডিপির 20% ট্যাক্স রেশিওতে আসে, আমাদের এখানে 10% আসে না। এই যে আসে না, এবং আর জিডিপির আর লোনটা হয়েছে জিডিপির প্রায় 60%-এর উপরে চলে গেছে আপনার। এগুলো এই প্যারামিটারগুলো দেখে মনে হয় যারা অর্থনীতিবিদ তারা বলেছে এটা মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা। ব্যাংকিংয়ের অবস্থা দেখছেন একটার সঙ্গে আরেকটা মিলাচ্ছে। সুতরাং এইটাতে আমি চিন্তিত, এইটাতে যদি সরকার আপনার আবার এখানে আজকে দেখলাম যে টাকাতে পেমেন্ট, ডলার নাই, টাকাতে পেমেন্ট করার ব্যবস্থা হয়েছে। সুতরাং বিভিন্ন রকম অর্থনৈতিক চাপে সরকার আর কি জর্জরিত বলবো। এর মধ্যে আরেকটা কথা বলে আমি শেষ করি, যেটা হচ্ছে আমার মনে হয় যে আমি শেখর ভাইয়ের সঙ্গে একমত, যিনি আছেন তিনি একটা ক্যারিসমেটিক লেডি, কিন্তু তার সমস্ত নির্দেশ নিচের দিকে পালন হয় কিনা আমার এখন সন্দেহ হচ্ছে। কারণ সম্পূর্ণরূপে সুশাসন এই দেশে নাই, এবং নির্দেশ যা দেওয়া হয় তার যদি আপনার 60%-ও পালন না হয় তাহলে অর্থনৈতিক ইটা বেড়ে যাবে। এবং আমার কাছে মনে হচ্ছে যে চিন্তার একটা বড় ফারাক আছে। উনি যা চিন্তা করেন আর যারা ইমপ্লিমেন্টেশন তার পাশে থাকে তারা হয়তো বুঝতে পারে না বা ঠিক মতো তাকে সহযোগিতা করতে পারে না। কাজে সেখানে একটা সেই সংকটটা আরো গভীর হবে আপনি মনে করছেন। শেখ রবিউল আলম, যতই গভীর হোক, আমরা দীর্ঘদিন যাবতীয় এই ইনফ্লেশনের ঘটনা এই দেশে দেখতে পাচ্ছি, একদম পরপর টাকার অবমূল্যায়ন দেখতে পাচ্ছি, ইনফ্লেশন দেখতে পাচ্ছি, অর্থনৈতিক চাপ দেখতে পাচ্ছি, সকল কিছু। কিন্তু জনগণ কিন্তু রাস্তায় নামে নাই। জনগণ কষ্ট করে নিজেদের মতো করে সামলে চলা সবসময়ের জন্য চেষ্টা করেছে। হঠাৎ এমন কিছু হয়েছে কিনা যে জনগণ নেমে সেটাকে পরিবর্তন করতে চাইবে। এবং সাইফুজ্জামান শিখর যে কথাটা বলছিলেন যে জনগণের কাছে বিকল্প কোনো নেতৃত্ব এখন নাই, যে শেখ হাসিনার পরিবর্তে তারা আসলে কাকে চাইবে, আন্দোলন করে তাকে কাকে আনতে চাইবে, এই বিষয়টা আপনারা ভাবেন কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রত্যেকটা বিষয়ে আমি
অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করছি। প্রথমে শেখর ভাই বলছিলেন যে বর্তমান প্রধানমন্ত্রী ক্রাইসিস ম্যানেজমেন্টে অতি উত্তম, কিন্তু আমার কাছে সেরকম মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে ক্রাইসিস সৃষ্টিতে আরও অতি পারদর্শী। যেমন ধরেন আমাদের নির্বাচন ব্যবস্থাপনা তো আমরা সব দলের আলোচনার ভিত্তিতে, মতামতের ভিত্তিতে সেটেল করেছিলাম, তাই না? ত্রিদশ সংশোধনীতে একটা তত্ত্বাবধায়ক সরকার আমরা সেটেল করেছিলাম। সব দলের, ওনাদেরও দাবি ছিল, জনগণের দাবি ছিল, আমরাও একমত হয়েছিলাম। উনি পঞ্চদশ সংশোধনী করে সেটা বাতিল করে এই ক্রাইসিসটা সৃষ্টি করলেন। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র, পার্লামেন্ট কার্যকর, কোনো কিছুই নাই, একদলীয় রাজনীতি, একদলীয় শাসন প্রতিষ্ঠিত করলেন, করেই তো সংকটগুলি সৃষ্টি করেছেন। অতএব ক্রাইসিসগুলি সৃষ্টি করেছেন উনি, এবং উনাকে ক্ষমতায় থাকার জন্য কিছু কিছু ক্রাইসিস দমন পীড়নের মাধ্যমে নিয়ন্ত্রণ করছেন মাত্র, কিন্তু ক্রাইসিস সৃষ্টিতে উনি বেশি পারদর্শী। এখন ধরেন উনি, শেখর ভাইয়ের সাথে ওই জায়গায় আমি একমত যে ক্ষমতার পরিবর্তনের মাধ্যমটা কী হবে? নিশ্চয়ই নির্বাচন। সেটা তো আমরা চাচ্ছি, আমরা নির্বাচনই চাই, কিন্তু নির্বাচন কি মানে তাই যে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন দায় এড়াবে আর গেজেটের নাম প্রকাশ করে দিয়ে মেম্বার অফ পার্লামেন্ট হয়ে যাবে? মানুষের ভোটের প্রয়োজন হবে না, মানুষ ভোট বিমুখ হবে, অন্য রাজনৈতিক দল সমান সুযোগ পাবে না, কে উইন করবে সরকার কর্তৃক নির্ধারিত হবে, কে অংশগ্রহণ করবে সেটাও নির্ধারিত হবে, আচ্ছা কাকে বিরোধী দল বানানো হবে সেটাও নির্ধারিত হবে। এটাকে নির্বাচন? ওই নির্বাচনের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা চাই জনগণের অংশগ্রহণের নির্বাচন, সব প্রার্থী রাজনৈতিক দলের সমান সুযোগ, যেটা ওনারা মানে দখল করে নিয়েছেন বা রহিত করেছেন, তার থেকে উত্তরণ চাই জাতির সাথে। নিশ্চয়ই, কিন্তু আপনি জনগণকে সাথে নিতে চান, আপনাদের কাছ থেকে সবসময় আমরা এই কথাই শুনেছি, কিন্তু জনগণকে সাথে আপনারা কি দিয়ে নিবেন? মানে এখনো পর্যন্ত জনগণকে কি সাথে আপনারা নিতে পেরেছেন? দেখলেন না যে আমরা একটা আহ্বান জানালাম, 95% মানুষ ভোট বর্জন করলো। এত দমন, অত্যাচার, নিধন, কাগজ কলম তা বলেন না, কাগজ কলমে যা বলে সেটাও অনেক। এই যে আপনি উৎসবমুখর পরিবেশে স্থানীয় সরকার নির্বাচন করেছেন, 36% পেয়েছেন, উন্ডা নির্বাচন, অন্য দল গিয়েছে, আমরা খালি বর্জন করেছি। তাতে দেখেন, আপনি সিনারিওটা দেখেন। এবং আমি আবারও দায়িত্ব নিয়ে বলি, এই যে ভোটার উপস্থিতি, এটাও নির্বাচন কমিশনের দেখানো ভোট অথবা আওয়ামী লীগের বন্ধুদের দিয়ে দেওয়া ভোট, জনগণের দেওয়া ভোট না। কারণ আপনি স্থানীয় সরকার নির্বাচন, আমি প্রথম 1.5 থেকে 2 ঘন্টা নিজে ফলো করেছি, আমি অন্তত 50টা কেন্দ্র পেয়েছি যেখানে 1.5 ঘন্টায় একটা ভোটও পড়েনি। ভোটের হার কিন্তু তাই। শেখর ভাই আরেকটা জায়গা বলছিলেন যে 96তে আমরা আন্দোলনের কারণেই নাকি ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হয়েছিলাম, সম্পূর্ণ মিথ্যা। 15 ফেব্রুয়ারি নির্বাচনটা করতে হয়েছিল, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাতে এক হয়ে সংসদ থেকে পদত্যাগ করেছিল। দাবি মেনে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করতে হলে 2/3 মেজরিটি দরকার। আমরা ওই দাবি মানতে গিয়ে একটা নির্বাচন করে 2/3 মেজরিটির ভিত্তিতে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছি। ওই তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিয়ে ক্ষমতার বাইরে এসে নির্বাচন করেছি এবং 119 সিট নিয়ে বিরোধী দল হয়েছি। এটা হলো একটা রাজনৈতিক দলের সাহস, গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট এবং জনগণের প্রতি আস্থা, সেটা আমরা করেছি। আপনি মূল যে জায়গাটা বলেছিলেন, বিএনপির নেতৃত্বের সংকট। আচ্ছা, একটি দল 17 বছর ধরে সংগ্রাম করছে, দমন পীড়ন উপেক্ষা করে মাঠে থাকছে, রাজনীতি করছে, ভোট বর্জনের আহ্বান জানালো, 95% মানুষ ভোট বর্জন করলো। আচ্ছা, লক্ষ লক্ষ মামলা, 50 লাখের উপর আসামি, এই দমন পীড়নের পর বিএনপি অটুট ঐক্যবদ্ধ একটা অপ্রতিরোধ্য রাজনৈতিক শক্তিতে যেখানে আছে, সেখানে নেতৃত্ব সংকট থাকে? নেতৃত্ব যথাযথভাবে আছে। আমি আবারও বলি, বিএনপি ন্যায্য অবস্থানে আছে। বিএনপি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার করবার জন্য একমাত্র জনগণের সমর্থিত রাজনৈতিক দল হিসেবে ফাংশন করছে। নেতৃত্ব সংকট ওনাদের আছে। আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, কী কারণে আছে? আওয়ামী লীগ একটা প্রাচীনতম রাজনৈতিক দল ছিল এবং গণতন্ত্রমনা রাজনৈতিক দল ছিল, তারা ভোটের যুদ্ধ করতে জানতো। বর্তমান আওয়ামী লীগের যে নেতৃত্ব, তারা সেটাকে স্বৈরতন্ত্রে পরিণত করেছে, ফ্যাসিজমে পরিণত করেছে। তারা জনরায় উপেক্ষা করে ক্ষমতায় থাকতে চায়, জনরোষের মধ্যে আছে। আওয়ামী লীগের নেতৃত্ব সংকট আছে বিদায় আজকে আওয়ামী লীগ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চায় না, অংশ নিতে চায় না, যার ফলে নেতৃত্ব সংকট ওনাদের। ওনারা গণতন্ত্র থেকে স্বৈরতন্ত্রে চলে গিয়েছেন, আর আমরা গণতন্ত্র উদ্ধারের জন্য নেতৃত্ব দিচ্ছি। নেতৃত্বের ব্যর্থতা ওনাদের, অযোগ্যতা ওনাদের, আমরা সঠিক পথে নেতৃত্বে আছি। সাইফুজ্জামান শিখর, নেতৃত্বের সংকট আপনাদের। বিষয় যেটা হচ্ছে, উনি নিজেই কিন্তু বলে গিয়েছেন যে ওনাদের দলের ভিতর একটা চলছে, অর্থাৎ পুনর্বিন্যাস বলেন, নেতৃত্ব, নতুন নেতৃত্ব আনা বলেন, বা উনি নিজেই স্বীকার করেছেন। তো পুনর্বিন্যাসই হোক আর নতুন নেতৃত্বই আনাই হোক, নেতৃত্ব ব্যর্থ না হলে তো আর এগুলো করার কথা। নেতৃত্ব যদি সফল হয় তাহলে তো এই নেতৃত্ব নিয়েই চলার কথা। কিন্তু হতে পারে না, তাদের কাউন্সিল হয় না, গেল 16 সালে শেষ হয়েছে, আর আমি 8 বছর ধরে হতে পারে। তো যেহেতু উনি নিজেই স্বীকার করছেন যে এই নেতৃত্ব পুনর্বিন্যাস, অমুক তমুক, তার মানে নেতৃত্বের শূন্যতাটা সৃষ্টি হয়েছে, অর্থাৎ ব্যর্থ হয়েছে তাদের নেতৃত্ব। এটা ওনার কথা মতো। এখন বারবার একটা জায়গায় এসে আমরা থেমে যাই, সেটা হচ্ছে গিয়ে বিএনপি যেটা দাবি করে যে তত্ত্বাবধায়ক সরকার, অর্থাৎ গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে একটা অনির্বাচিত একটা সরকারের কাছে, এটা পৃথিবীর কোথাও কিন্তু নজির নাই যে কোনো অনির্বাচিত সরকারের কাছে
ক্ষমতা হস্তান্তর করতে হবে। বাংলাদেশে বিশেষ প্রয়োজনে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি এসেছিল এবং সেই মোতাবেক বাংলাদেশে কয়েকটা বার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে। কিন্তু বিএনপি নিশ্চয়ই ভুলে যায় বারবার যে তারা একজন বিশেষ বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর জন্যে তারা বয়স বাড়িয়ে একজন পছন্দের বিচারপতিকে তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাতে যে সংকটটা সৃষ্টি করেছিল, তারপরে সংকটটা সৃষ্টি করেছিল রাষ্ট্রপতি, তাদের মনোনীত রাষ্ট্রপতি, তাদের নির্বাচিত রাষ্ট্রপতি নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সেজে গেল। এবং 2001 সালে বাংলাদেশের ইতিহাসে এই আমাদের আজকের নেতৃত্ব, এই জননেত্রী শেখ হাসিনাই বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করেছিল এটা তত্ত্বাবধায়ক সরকার। সেটা আগে কিন্তু আর কেউ করে নাই। শেখ হাসিনা উদাহরণ। তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন, তিনি শান্তিপূর্ণ নির্বাচনে বিশ্বাস করেন দেখেই সেদিন তিনি শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর করে এসেছিলেন। কিন্তু ক্ষমতা হস্তান্তর করে বঙ্গভবন থেকে গণভবনের আসতে আসতে কি বাংলাদেশে কি ঘটেছিল সেটা জানেন। ওই তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ আর ফিরবে না। নির্বাচিত সরকারের অধীনে, সংবিধানের অধীনে কিভাবে তারা নির্বাচন করবে সেটা বের করার দায়িত্ব তাদের। কিন্তু জনগণের যখন দাবি দেওয়া হয়, রাস্তায় যখন তারা নেমে আসে, তখন এত সংবিধান এত হবে না, অনেক কিছুই তারা তখন মানে না, তাদের দাবি দেওয়ার জায়গায় তারা থাকে। আমরা যে প্রশ্নটা আপনাকে রেখে গিয়েছিলাম যে ছোট একটা আন্দোলন, সেটা হচ্ছে ব্যাটারি চালিত রিকশার আন্দোলন, সেই আন্দোলনে একদিনের মাথায় তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হলো। এখানে একটা ভয়ের জায়গায় কাজ করেছে যে আন্দোলনটা ব্যাপকতা তৈরি করবে কিনা। এটা ভয় বা ভীতির কোনো বিষয় না, কোনো আন্দোলনই ছোট না। আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে জননেত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার জনগণের ন্যায্য যে দাবি, সেই দাবি মানতে পিছু হটে না। রাজধানীতে ব্যাটারি চালিত ইয়ে চলবে, ন্যায্য দাবি এটা। সেটা বিষয় যেটা হয়েছে যে এখানে মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়েছে। অবশ্যই একটা নীতিমালা তো অবশ্যই দিবে, কিভাবে চলবে এটাকে বন্ধ করে না, এটাকে চালু রেখেই কিভাবে সে পরিবহন ব্যবস্থাকে সুশৃঙ্খল রাখা যায়, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কমানো যায়, সেটার একটা নীতিমালা নিশ্চয়ই গভর্নমেন্ট দিবে। তো এইটাকে ভয় ভীতি দেখার এমন কোনো আন্দোলন তারা করে নাই, এমন মানুষ রাস্তায় নামায় নাই যে এখান থেকে এর চেয়ে বড় বড় আন্দোলন হয়েছে, পিছু হটতে হবে। কিন্তু এখানে মানবিক দৃষ্টিকোণ থেকে এই আন্দোলনটাকে দেখা হয়েছে এবং আমি এই জন্য জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ লেগেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানাই, সরকারকে সাধুবাদ জানাই যে এটা মানবিক। কিন্তু বিএনপি আসলে যেটা করার চেষ্টা, নতুন করে আমি আপনার কাছে আসবো, প্রশ্ন রেখে যাই, বিএনপি নতুন করে যা করার চেষ্টা করছে, তাদের নেতৃত্ব সুবিন্যস্ত করার পর থেকে, বিন্যাস আবার করার পর থেকে নানা জনের সাথে, নানা দলের সাথে মিলে তারা একটা আন্দোলন করে তোলার চেষ্টা করছে। সেটা দমানোর জন্য আসলে আওয়ামী লীগের পরিকল্পনা কি থাকবে? আমি আসবো বিরতির পর। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। ফখরুল মেমার কাছে আমি শুধু একটা প্রশ্ন ছোট্ট করে জানতে চাই, অর্থনীতি চ্যালেঞ্জ সংকটের কথা আপনি বলছেন, কিন্তু বিএনপি যে আন্দোলনের কথা বলছে, এই রাজনৈতিক স্থিতাবস্থার মধ্যে কিন্তু অর্থনৈতিক একটা সংকটের মধ্যে এই আন্দোলন নতুন করে জনগণের মধ্যে একটা সংকট তৈরি করবে কিনা? এটা নির্ভর করে বিএনপির নেতৃত্বের উপর। এখন ব্যাপার হলো, আমি যেটা মনে করি যে সরকার বদলের পালা হলো নির্বাচন। একটা নির্বাচন হয়ে গেছে, 5 বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে সরকার বদলের। এর মধ্যে অর্থনীতির যে অবস্থা, এটা যদি সরকার চ্যালেঞ্জ বলে মনে করে, উন্নতি না করতে পারে, এটাকে নিয়ে বিএনপি অগ্রসর হতে পারে। কিন্তু বিএনপির যে এখন যে অবস্থা, আপনার এক দফা আন্দোলন থেকে আমরা দেখেছি ওরা বিভিন্ন, আপনি নিজেও বলেছেন, বিভিন্ন রকম আন্দোলন করেছেন, এমন কোনো স্টোন ওরা রিটার্ন করে নাই যেটা আন্দোলনের মধ্যে ছিল না, সবগুলোই করেছেন। তারপরেও ব্যর্থ কেন হয়েছে আমি বলতে পারবো না, এটা বিশ্লেষকরা বলতে পারবেন। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন তো সেরকম আন্দোলনের আমরা দেখছি না। বিএনপি এখন ভোট বর্জনের মধ্যে আছে। এই ভোট বর্জন করতে করতে নিজেদের ভোটও কখন বর্জন করে ফেলে, সেটাই আমার একটা মানে আশঙ্কা। কারণ ভোট বর্জন এমন একটা জায়গা, আপনি ভোট বর্জন দিবেন না, যাবেন না, ভোট দিতে যাবেন না, তারপরে এমন সময় আসবে যে নিজের ভোট দিতে গেলে সেটাকেই তারা আন্দোলনের অন্যতম সফলতা বলে মনে করছে। আমি একটু যেতেই চাই রুবেল ভাইয়ের কাছে যে সেই সফলতা আপনারা একটু শান্তিপূর্ণভাবেই করতে চাইছিলেন, এতদিন লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে সচেতন করতে চাইছিলেন, কিন্তু নতুন নেতৃত্বের মাধ্যমে আপনারা আসলে আন্দোলনের গতিপথ অন্য কোনো জায়গায় নিয়ে যেতে চান কিনা, মানে ধরন অন্য কোথাও নিতে চান কিনা? না, সে চেষ্টা তো আছে। আমি একটা জায়গায় বলি, আমাদের তো বর্জনে অর্জন হয় নাই, কিন্তু ফখরুল ভাইদের অংশগ্রহণে কি অর্জন হয়েছে সেটা জাতি জানে। নিজেরাই বলছেন যে আমরা একটা
পরিত্যক্ত রাজনৈতিক দল হয়ে গেছি এবং ওটাকে কি বলা হয়, জি এম কাদের সাহেব বললেন, গৃহপালিত রাজনৈতিক দল হয়েছি। যে কয়টি আসন ধরিয়ে দিয়েছেন তাতে ফখরুল ভাই মনে স্যাটিসফাইড না। তার মতো একজন বিজ্ঞ পার্লামেন্ট, তার তো সুযোগ হয়েছে কিনা এবার মনে হয়নি না, এরকম একটা অবস্থা। তো অর্জন তো হয়েছে অংশগ্রহণে, এইরকম। এই অর্জন জাতি চায় না, এই অর্জন বিএনপি চায় না। ভাগাভাগি রাজনীতি বিএনপি করে না, আত্মসমর্পণ করে রাজনীতি বিএনপি করে না। জাতীয়তাবাদী দল, সবার আগে দেশ, সবার আগে জাতীয় স্বার্থ, কোনো ব্যক্তি স্বার্থ নয়। সে করবেন ওই জায়গাটা। আমার একটা কথা হলে বলবে যে অনির্বাচিত কারোর কাছে ক্ষমতা ভাই দেওয়া যাবে না। খুবই ভালো, পৃথিবীর কোনো দেশে 96-এর আগে অনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিত নাকি? 96-তে কেন প্রয়োজন হয়েছিল? একটা উপনির্বাচনকে কেন্দ্র করে। এখন তিনটে জাতীয় নির্বাচন করে ক্ষমতায় আছেন ভোট ছাড়া। এখন তো প্রয়োজন আরও বেশি হয়েছে, এখন অনির্বাচিত লোকে খুব সমস্যা হয়ে গিয়েছে। এই হলো আওয়ামী লীগের চরিত্র। দেখেন, নতুন নেতৃত্বের কথা আমি বলেছিলাম, নেতৃত্ব বিন্যাস আর পরিবর্তন এক নয়। আচ্ছা, গঠনতন্ত্র অনুসারে নতুন নতুন নেতৃত্ব সৃষ্টি করাই কিন্তু এই বিন্যাসের প্রয়োজন। নতুন নেতৃত্ব হয়েছে না, সময়ের পরিবর্তনে অনেকে নেতৃত্ব সফল হয়েছে, আবার অনেকে বয়সের ভারে নুয়ে পড়েছে, এই চ্যালেঞ্জ নিতে চান না। এ তো আমরা মানুষ, সমাজের অংশ, যার জন্য ওটা গঠনতন্ত্র অনুসারে করে, এটা তার অংশ, নেতৃত্বের ব্যর্থতা না। নেতৃত্বের ব্যর্থতা আমি আবারও বলি আপনাদের, কারণ আপনারা নির্বাচন ভয় পান, আন্দোলন ভয় পান, যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চান। আর একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে পরিত্যক্ত রাজনৈতিক দল করেছেন, স্বৈরশাসকে পরিণত করেছেন। সফল নেতৃত্ব আপনাদের না। আমি একটা জায়গায় একটা বাক্য দিয়ে শেষ করতে চাই, এই যে ফখরুল ভাই যেটা বলছিলেন যে 1 লাখ কোটি টাকা বিদেশি থেকে ঋণ হতে হবে, 2,65,000 টাকার এডিপির বাকি 1,65,000 কোটি টাকা নিতে হবে দেশি ব্যাংকের থেকে ঋণ, সঞ্চয়পত্র থেকে ঋণ। গত বছর 2,54,000 টাকার এডিবি সংশোধন করা হয়েছিল, পুরাটাই ব্যাংক নির্ভর, রাজস্ব খাত থেকে একটা টাকাও দেওয়া হয়নি। অর্থনীতি নিয়ে কথা বলবো, শুধু পরিত্যক্ত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বলতে চাই এখন বিএনপি, আপনি কিছু বলতে চান? রাজনৈতিক দল হিসেবে বিএনপি একটা দেউলিয়ার জায়গায় চলে গেছে। আপনারা দেখবেন যে কখন কি বলছেন, কখন কি করছেন, এর কোনো হিসেব নাই, ঠিক নাই। এটা রাজনৈতিক দল হিসেবে দেখবেন যে রেজভী সাহেব একটা শ্রোতা নিয়ে চলে আসে, এসে গদবাধা কিছু কথা বলে চলে যায়, ঠিক আছে। এখন জনগণের সাথে সম্পৃক্ত কোনো অ্যাক্টিভিটিস তাদের নেই। এই যে তারা যেটা বলতে চাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিটিং করছে, এগুলো নিয়ে আমরা মোটেও ভীতু না। জনগণ যতদিন স্যাটিসফাইড থাকবে আমরা ততদিন মনে করি। আওয়ামী লীগের যে বৃহৎ একটা সুনাম ছিল, তারা একটা রাজনৈতিক দল, সেটা জাতীয় পার্টিও এখন বলছে যে আপনাদের পরগাছা বলছে, তারাও তা আপনাদেরকে পরিত্যক্ত বলছে। এইসব বিশেষণ কি আপনাদের সাথে যায় আসে? না, পরগাছা বলতে কি বোঝায়? কারোর উপর নির্ভরশীল। আমরা কি কারোর উপর নির্ভরশীল? আমরা কি কারোর উপর নির্ভরশীল? এখন বিষয় যেটা হয়েছে যে অনির্বাচিত সরকারের কথা যেটা বললো, সেটা হচ্ছে 2001-এর অভিজ্ঞতায় তত্ত্বাবধায়ক সরকারে ফেরার কোনো সুযোগ নেই, বিকল্প রাস্তায় যেতে হবে। আর দুর্নীতির কথা যখন বিএনপি বলে তখন কিন্তু আমাদের হাসি পাই, কারণ তাদের দলের নেত্রী মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী তিনি নিজে কিন্তু কালো টাকা সাদা করেছেন, সেই সরকারের অর্থমন্ত্রী কালো টাকা সাদা করেছেন। তাদের মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা এইসব প্রসঙ্গ এখন তাদের কাছে মূল অস্ত্র হিসেবে দাঁড়াচ্ছে এবং তারা এইসব নিয়েই, অস্ত্র নিয়েই তারা মাঠে নামতে চায় নতুন নেতৃত্বের সাথে সাথে।